আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কেস টেকিং এর এক্সটেনশন। অর্থাৎ আমরা যারা কেস টেকিং করব, এক্সটেনশন বলতে কি বুঝি, রোগীর কাছ থেকে এক্সটেনশন কিভাবে নিব, রোগীকে কি প্রশ্ন করব, কি উত্তর হইতে পারে এবং উত্তরের এগেইনস্টে কি রূপ দিক এবং ঔষধ হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তাহলে এক্সটেনশন কি? এক্সটেনশন মানে হলো বিস্তৃত হওয়া। বিস্তৃত হওয়া কি? যেমন ধরুন কারো মাথায় ব্যথা হলো, বা মাথা তো অনেক বড় একটা রিজিয়ন, মাথার তালুতে ব্যথা হলো, এই ব্যথাটা আস্তে আস্তে ঘাড় পর্যন্ত ছড়ায় গেল, তাহলে কি হলো? ঘাড় পর্যন্ত এক্সটেনশন হলো। কারো কপালে ব্যথা হলো, এই কপালের ব্যথাটা আস্তে আস্তে কিছুক্ষণ পরে চোখ পর্যন্ত বিস্তৃত হলো, অর্থাৎ এখন কপালেও ব্যথা আছে, চোখেও ব্যথা আছে। এইটাকে বলা হয় এক্সটেনশন। অর্থাৎ কোনো একটা জায়গাতে শুরু হয়ে সেই ব্যথাটা যদি কোনো দিকে বিস্তৃত হয়, তাকেই সাধারণত এক্সটেনশন বলা হয়। তো এই এক্সটেনশন সাধারণত আমরা কিভাবে পাই বা কিভাবে আমরা খুঁজে পাবো? রোগীকে প্রশ্ন করার মাধ্যমে আমরা এক্সটেনশনটাকে খুঁজে পাবো। কি প্রশ্ন করতে পারি? রোগীকে এইভাবে প্রশ্ন করবেন যে কারো, রোগীকে কিছু উদাহরণ দিয়ে প্রশ্নটা করতে হবে। রোগীকে বলবেন যে ধরুন কারো পায়ের তলায় ব্যথা, বা রোগীর কষ্টটাকে উল্লেখ করে, যেমন ধরেন রোগীর মাথা ব্যথা, তাহলে এইভাবে বলতে পারেন যে আম, আপনার কারো মাথা ব্যথা, তো মাথা ব্যথা হলে আম, ঘাড় পর্যন্ত ছড়ায় যায়, চোখ পর্যন্ত চলে আসে, কান পর্যন্ত চলে আসে। আপনার মাথা ব্যথাটা কোনো দিকে যায় কি? অথবা কারো পায়ে ব্যথা, তো পায়ের তলায় ব্যথা, এই ব্যথাটা শুরু হয়ে হাঁটু পর্যন্ত বিস্তৃত হয়, গলায় ব্যথা শুরু হয়ে কান পর্যন্ত ছড়িয়ে যায়। এই ধরনের উদাহরণ দিবেন, উদাহরণ দিয়ে রোগীকে প্রশ্নটা করবেন। তাহলে আমরা যদি রোগীকে প্রশ্ন করি, রোগীর যদি মাথা ব্যথা হয়, তাহলে আমরা প্রশ্ন করতে পারি এভাবে যে আপনার মাথা ব্যথাটা, আম, আহ, প্রথমে বললেন যে আপনার মাথা ব্যথাটা ঠিক কোন জায়গায়। রোগী তো হাত দিয়ে দেখায় দিল যে আমার মাথা ঠিক এই জায়গায় ব্যথা। তো এই ব্যথাটা অন্য কোনো দিকে যায় কিনা, ঘাড়ের দিকে বা কানের দিকে বা কপালের দিকে অথবা চোখে অথবা ফেসে, অর্থাৎ ব্যথাটা শুরু হয় আপনার এখানে, কিন্তু এখানে শুরু হয়ে অন্য কোথাও বিস্তৃতি লাভ করে বিস্তৃত কিনা। হয় কিনা, বিস্তৃতি লাভ করে কিনা, এইভাবে আপনি প্রশ্নটা করবেন। তো একটা প্রশ্ন আপনারা করতে পারেন এখন। আপনি রণজিৎ কোন মিস্ত্রি, আপনি করেন প্রশ্ন। ধরুন কারো পেট ব্যথা, এই পেট ব্যথা নিয়ে আপনি একটা প্রশ্ন করেন রোগীকে। পেট ব্যথাটা স্যার পেটের নিচের দিকে হয় না উপরের দিকে হয়? ডান সাইডে হয়, ডান প্রথমে সাইডে। আপনি জিজ্ঞেস করবেন যে আপনার পেটের ঠিক পেট ব্যথা কোন জায়গায় কোন ব্যথা। জায়গাটা ব্যথাটা? রোগী এই ব্যথা পেটে হাত দিয়ে দেখালো, ধরুন তার আম্বিলিকাল রিজনে ব্যথা, অর্থাৎ নাভির এখানে ব্যথা। হ্যাঁ, এখন আপনি রোগীকে কি প্রশ্ন করবেন? নাভির ওখানে যখন ব্যথা, তাহলে ওই ব্যথাটা ওখান থেকে শুরু হইয়া উম, ডান দিকে বা বাম দিকে কোনো দিকে বিস্তৃতি লাভ করে কিনা। হ্যাঁ, উদাহরণ দিতে হবে রোগীকে। অনেক সময় অনেক রোগী এই কথা বুঝবেই না। তো রোগীকে এভাবে বলতে পারেন যে অনেকের তো পেটের এই জায়গায় ব্যথা হয়ে আস্তে আস্তে তল পেটের দিকে ছড়ায় যায়, আবার কারো ব্যথা বুকের দিকে আসে, কারো ব্যথা পিঠের দিকে চলে যায়। তা আপনারটা কোন দিকে যায়, বা যায় নাকি কিনা। এখানেই থাকে? হ্যাঁ, এইভাবে প্রশ্ন করতে হবে। মুরাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার নিকট প্রশ্ন যে রোগীর কোন এক রোগীর চোখে ব্যথা, তো এই চোখে ব্যথার এক্সটেনশন সম্পর্কে আপনি কিভাবে প্রশ্ন করে রোগীর কাছ থেকে জানবেন? কারো যদি চোখে ব্যথা হয়, মানে প্রথমে আপনার যদি আমি লোকেশন চিন্তা করি, তাহলে কোন চোখটা, আর ব্যথাটা আপনার বিস্তৃত হয়ে এটা আপনার হয়তো বা মাথার দিকে বা কপালে বিস্তৃত হয়ে
এটা ফ্রন্টাল রিজন অথবা টেম্পোরাল অথবা পিছনের যে সাইডটা ওখানে যেতে পারে, অথবা কানের দিক দিয়েও যেতে পারে, সাইড দিয়ে। এই জিনিসগুলো সম্পর্কে জিজ্ঞাসা করব। প্লাস হচ্ছে ব্যথাটার আপনার অনুভূতিটা কিরকম, কি ধরনের ব্যথা? ব্যথা তো অনেকগুলো প্রকারভেদ আছে, আগে আপনি শিখিয়েছিলেন। হ্যাঁ, কামড়ানো ব্যথা হইতে পারে, হাতুড়ি দ্বারা পিটানো ব্যথা হইতে পারে, পিছানো ব্যথা হইতে পারে, মানে এইভাবে জিজ্ঞাসা করবো আর কি। জি ধন্যবাদ। আইনুল বাড়ি, কারো যদি দাঁতে ব্যথা হয় আপনি এক্সটেনশনের সিমটম গুলো কিভাবে নেবেন? আমার ক্লাস চলে। কোহিনুর আক্তার, আপনি কিভাবে নেবেন দাঁতে ব্যথা হলে? আচ্ছা, তাহলে মোটামুটি যে দুজনের কাছ থেকে উত্তর পাইছি দুজনেই বুঝতে পারছেন সাবজেক্টটা। এবার এগিয়ে যাই, আমরা রেপার্টরি থেকে কিভাবে পাবো? একেবারে হাতে কলমেই দেখিয়ে দেই। রেপার্টরির আমি সার্চ দিয়ে রাখছি, অর্থাৎ এখানে সার্চ ইঞ্জিনে গিয়ে আমি লিখেছি হেড লিখলাম, আর এক্সটেন্ডিং আমি হেড কেন লিখলাম? হেড লিখছি মাথার কোনো সমস্যা কোনো দিকে ছড়িয়ে যায় কিনা, অথবা অন্য কোনো জায়গা থেকে ছড়িয়ে মাথায় আসে কিনা, এই বিষয়টা বোঝার জন্য। শুধু হেড এক্সটেনশন বিষয়ে 2220টা সিমটম আছে। আমি এখানে অর্থাৎ রেপার্টরিতে ভাষাটা বোঝানোর জন্য, যাদের কমপ্লিট রেপার্টরি নেই আমরা ক্যান্ট দিয়েই বুঝাই। ক্যান্টের হেডের ভিতরে কি আছে? হেড পেইন, হেডেক, ফরহেড। এখন দেখেন ব্যথা তো পুরো মাথার একটা লোকেশন খুঁজে বের করতে হবে। ফরহেড, কপালে ব্যথা। এক্সটেন্ডিং অক্সিপুট 2, তাহলে কি ব্যথাটা শুরু হবে ফরহেড, তারপর এক্সটেন্ডিং, তারপর অক্সিপুট। আচ্ছা, আমরা অক্সিপুটটা কি মাথার পিছনের সাইড নাকি? হ্যাঁ, মাথার পিছনের সাইড। আচ্ছা, ফোরহেডের কথা কেন এখানে আমার এখানে বোঝানোর মূল উদ্দেশ্যটা কি? আমরা যখন রেপার্টরিটা খুলবো, অর্থাৎ ধরুন আমি ক্যান্ট রেপার্টরিটাই খুললাম অথবা মার্ফি রেপার্টরিটা খুললাম। ক্যান্ট আর মার্ফি রেপার্টরির ভিতরে ক্যান্টের সব আছে, এবং ক্যান্ট যেভাবে সাজাইছে প্রায় ওইভাবেই আছে। তো বেশি আছে কি? বেশি আছে ক্লিনিক্যাল রেপার্টরি এবং আদার্স অনেকগুলো বেশি আছে, কিন্তু ক্যান্টে যা আছে তা অবশ্যই আছে। এই জন্য আমি সবসময় মার্ফি রেপার্টরি আপনাদেরকে সাজেশন কেন করি, মার্ফি রেপার্টরি জেনারেল এবং ক্লিনিক্যাল রেপার্টরি দুইটা একসাথে কম্বাইন করার চেষ্টা করছে মার্ফি রেপার্টরিতে। এই জন্য আমি মার্ফি রেপার্টরি আপনাদেরকে সাজেশন করি। তো যারা একেবারে হাতে করি, ক্যান্ট রেপার্টরি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, মার্ফি রেপার্টরি অনেক সময় সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু ক্যান্ট রেপার্টরি আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন। তো সেইখানে আপনি খুঁজবেন কিভাবে? যেমন আপনি মাথা প্রথমেই আপনি যদি মাথা সংক্রান্ত এক্সটেনশন গুলোকে খুঁজতে চান, হেড অধ্যায়ে যাবেন। হেড অধ্যায়ে গিয়ে রোগীকে প্রথমে জিজ্ঞেস করলেন যে আপনার মাথার কোন জায়গায় ব্যথা, রোগী বলল কপালে ব্যথা, তাহলে আপনি হেডের পেইনে যাবেন, পেইনে গিয়ে কপালে মানে কি বলে ফরহেড খুঁজবেন। ফরহেড খুঁজে সেইখানে ফরহেডের ভিতরে গিয়ে আপনি এক্সটেন্ডিং খুঁজবেন। এই এক্সটেন্ডিং এর ভিতরে গিয়ে তখন আপনি পাবেন এক্সটেন্ডিং অক্সিপুট, এক্সটেন্ডিং ভার্টেক্স, এক্সটেন্ডিং টেম্পোরাল, এইভাবে আপনি পাবেন। এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড, তারপর হ্যাঁ এরকম পাবেন। এক্সটেন্ডিং ব্যাক, এরকম পাবেন। আচ্ছা, পেইন যদি শুধু পুরো মাথা হয়, অনেকের তো শুধু ফরহেডে ব্যথা তা না, অনেকের কিন্তু পুরো মাথাতে ব্যথা। পুরো মাথাতে ব্যথা হলে আপনি আর লোকেশন খুঁজবেন না। হ্যাঁ,
হেড পেইন, হেডেক ইন জেনারেল এক্সটেন্ডিং টু ব্যাক, মাথা ব্যথাটা পিঠ পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এক্সটেন্ডিং টু আই, চোখ পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এক্সটেন্ডিং টু ফরহেড, এক্সটেন্ডিং টু ফেস, এক্সটেন্ডিং to occiput, forehead, occiput, forehead, extending to neck, ঘাড় পর্যন্ত ছড়ায় যায়। extending to teeth, দাঁত পর্যন্ত ছড়ায় যায়। এই যে ব্যাপারগুলো, extending to nose, extending to occiput, আচ্ছা, এই যে আমি এই যে বিষয়টা আপনাদের নিকট উত্থাপন করলাম যে এক্সটেন্ডিং শব্দটা ঠিক কোথায় আছে, আমরা কিভাবে খুঁজবো, হ্যাঁ, এই বিষয়টা বুঝতে পারছেন কিনা? জি স্যার, ব্যাপারটা হচ্ছে যে প্রথমত যে আপনার ব্যথাটা কোথায়, তখন সে যখন বলবে মাথায়, মাথার থেকে আপনার ব্যথাটা কোথায় যায়, যখন যায় ওইটা এক্সটেনশন হইলো বিস্তৃতি লাভ করা। আর এক্সটেনশনের ওখানে এক্সটেন্ডের সাথে প্রেজেন্ট পার্টিসিপল যোগ হইয়া এক্সটেন্ডিং কথাটা আসছে, হ্যাঁ, বিস্তৃতি লাভ করছে আর কি। আচ্ছা, এখন যদি আমি আপনাকে সহজ একটা বিষয় পেট সম্পর্কে যদি জিজ্ঞেস করি, পেটের মধ্যে আমি এক্সটেন্ডিং এর ব্যবহারটা কোথায় পাবো? ধরুন আপনি অ্যাবডোমেন অধ্যায়ে একটা রোগীর পেট ব্যথার কথা বললো, হ্যাঁ, তো তখন আমি এক্সটেন্ডিং এর ব্যবহারটা আমি কিভাবে করব? আমি ক্যান রেপার্টরিটা ওপেন করলাম, হ্যাঁ, ক্যান রেপার্টরিটা ওপেন করলাম। এটা কি এভাবে পাওয়া যাবে স্যার? অ্যাবডোমেন পেইন এক্সটেন্ডিং, হ্যাঁ পাওয়া যাবে, অ্যাবডোমেন পেইন এক্সটেন্ডিং। এখন অ্যাবডোমেন যদি কোনো পেশেন্টের যদি পুরো অ্যাবডোমেনে পেইন হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি অ্যাবডোমেন পেইন তারপর এক্সটেন্ডিং কে খুঁজবেন। আর যদি নিচে হয় তাহলে লোয়ার অ্যাবডোমেন পেইন। না, লোয়ার অ্যাবডোমেন বলতে খুব একটা বেশি কিছু নাই। অ্যাবডোমেনের 6টা যে ভাগ আছে সেই ভাগ নিয়ে সেখানে কথা আছে, যেমন আম্বিলিকাল রিজিয়ন, তারপর লাম্বার রাইট, লাম্বার রিজিয়ন, হ্যাঁ, মানে লাম্বার রাইট না, মানে লাম্বার রিজিয়ন রাইট, লাম্বার রিজিয়ন লেফট, তারপর হলো হাইপোকন্ড্রিয়া অর্থাৎ উপরের অংশ আর কি, হাইপোকন্ড্রিয়া রাইট, হাইপোকন্ড্রিয়া লেফট, আর এইটাকে বলা হয় ইপিগ্যাস্ট্রিয়াম। আর নিচে একেবারে তলপেটের যে নিচের অংশ, সেই নিচের অংশটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিয়াম। আর তারপর তলপেটের দুই পাশে যেটা ইনগুইনাল রাইট, ইনগুইনাল লেফট। এই যে 9টা ভাগে ভাগ করা হয়েছে, এই 9টা ভাগকে ভাগ অনুসারে পেটকে ভাগ করা হয়েছে এবং রেপার্টরিকেও ওইভাবে আলোচনা করা হয়েছে। যদি কোনো একজন রোগী আপনাকে বলে যে আমার পেটের এই যে ডান পাশে এই জায়গাটাতে ব্যথা, তাহলে আপনি কি বলবেন? আপনি প্রথমে অ্যাবডোমেন অধ্যায়ে যাবেন, তারপর পেইনে যাবেন, তারপর লাম্বার রাইট এক্সটেন্ডিং টু কি বলে inguinal region, extending to testis, extending to rectum, extending to buttock, extending to কি বলে লিভার বা লিভার রিজিয়ন, extending to চেস্ট, এইরকম আপনি খুঁজবেন। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি, কিন্তু এই যে স্যার 9টা ভাগ, হ্যাঁ হ্যাঁ, অ্যাবডোমেনের এই 9টা ভাগ কোথায় পাবো স্যার? আপনি অ্যাবডোমেন পার্ট লেখা ইসে সার্চ দেন, কি বলে গুগলে সার্চ দেন, গুগলে, হ্যাঁ, সেখানে আপনি পেয়ে যাবেন 9টা ভাগ। বা অ্যাবডোমেন অ্যানাটমি এই কথাটুকু লিখে আপনি গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। আচ্ছা, মুরাদ ভাইকে একটা প্রশ্ন করি, যদি আমরা এক্সট্রিমিটিস নিয়ে এক্সটেন্ডিংটাকে ব্যবহার করতে চাই, হ্যাঁ, অর্থাৎ রোগীর এক্সটেন্ডিং ব্যাপারটা নিয়ে যদি আমরা দক্ষ হইতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই এক্সটেন্ডিংটাকে ইউজ করব?
এক্সট্রিমিটিস বলতে তো আমরা মানে হাত অথবা পা বুঝি, হ্যাঁ, মানে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে হাত পা যেটা আছে, তো এটা মনে করেন এটার এক্সটেনশনটা তো আমার ব্যথাটা হয়তোবা আপনার আপার পোর্শন থেকে লোয়ার পোর্শনে যাইতে পারে, অথবা এরকম হইতে পারে উল্টা, লোয়ার পোর্শন থেকে আপার পোর্শনে আসতে পারে। আমরা আবার মনে করেন যেমন যেমন ধরুন আমি একজন পেশেন্ট, আপনি ডক্টর, আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি আপনাকে বললাম যে আমার পায়ে ব্যথা। জি, তো এখন আপনি আমাকে দ্বিতীয় প্রশ্ন করলেন যে পায়ের কোন জায়গায় ব্যথা। জি, কোন পা এবং কোন জায়গায়। হ্যাঁ, তো তখন আমি হাত দিয়ে ধরে দেখাইলাম যে আমার হাঁটুতে ব্যথা, হ্যাঁ, হাঁটু এবং তার নিচের অংশে ব্যথা। জি, এবার আপনি জিজ্ঞেস করলেন যে এই ব্যথা কি কোনো দিকে যায়? তাহলে কি এই যে ধারাবাহিকতাটা কি হলো, আমি প্রথমে খুঁজে বের করব এক্সট্রিমিটিস পেইনে গিয়ে তারপর লোকেশনটা খুঁজবো যে লোয়ার লিম্বস। কারণ আপার লিম্ব মানে হলো এই শোল্ডার থেকে শুরু করে এই অংশ পুরোটা হলো আপার লিম্ব, হ্যাঁ, আর লোয়ার লিম্ব হলো হিপ জয়েন্ট থেকে শুরু করে নিচের অংশটা হলো লোয়ার লিম্ব। কারণ এক্সট্রিমিটিস কে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব। আচ্ছা, তো লোয়ার লিম্বে গিয়ে তখন আমি নি খুঁজবো, নি। তো অথবা অনেক জায়গায় আবার কিছু কিছু রেপার্টরিতে লোয়ার লিম্ব না দিয়ে ডাইরেক্ট নি দেওয়া আছে, তারপর এক্সটেন্ডিং টু, অথবা রোগী যদি বলে থাকে হাঁটু থেকে নিচের অংশে, তখন আমরা খুঁজবো কি বলে লেগ। লেগ খুঁজবো, লেগ মানে পা, হাঁটু থেকে নিচের অংশকে বলা হয় লেগ। extending to upward, extending to downward, extending to nail, extending to extending to এটাকে কি বলা হয় ankle, extending to sole। এইভাবে আমরা বিষয়টাকে ইউজ করবো, হ্যাঁ, মানে ব্যবহারিক যে ব্যাপারটা আমরা এইভাবে ব্যবহার করতে থাকবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, ক্যান্ট রেপার্টরি কারো সামনে আছে? না, আনা যাবে, আনবো না, আপনার লাগবে না, অন্য কারো আছে কিনা? আপনি তো এমনি হাফেজ আলহামদুলিল্লাহ। না, এখন হাফেজ হইতে পারিনি। আপনার তো ধারে কাছে যেতে পারিনি 1% আর কি, আরো 99% যাইতে হবে। না, আপনার বেসিক ভালো, তো বেসিক ভালো। আমি আর একটু সময় কম পাচ্ছি আলম ভাই, ওই যে আমার বদলি হয়ে গেছে, আমি যে বঙ্গবন্ধু যে টানেল আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই টানেলে বদলি হয়েছে আর কি, তো সেন্সিটিভ জায়গা, তো এটা সিকিউরিটি হেড আর কি, ওইটা গত সপ্তাহে বদলি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি খুব ঝামেলার মধ্যে আছি, খুব ব্যস্ততা ওটা নিয়ে, নতুন অ্যাপয়েন্টমেন্ট তো, আর বিরাট জায়গা ওখানে, মানে গাড়িতেই আপনার পুরো এলাকা রাউন্ড নিতে প্রায় 1 ঘন্টা লাগে, এত বড় এলাকা আমার। আপনি না নৌবাহিনীতে? না, ওইটা আমাদের দায়িত্ব দিচ্ছে, নৌবাহিনীর দায়িত্ব দিচ্ছে, নৌবাহিনীর পক্ষ থেকে আমাকে আবার ডিটেল করছে এটা, গত সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট আসছে। যাক, দোয়া করেন সই সালামত সব, খুব সেন্সিটিভ জায়গা তো। আসেন চিটাঙ্গে, আসেন বঙ্গবন্ধু টানেল দেখে যান। হ্যাঁ, যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনার ওইখানে তো যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর যাওয়া হলো না, তাই না? আপনি তো আসলেন না, আপনার দাওয়াত দিলাম, এখন ওই অ্যাপয়েন্টমেন্টে আমি আর নাই, তারপর আসেন, অসুবিধা নাই, ইনশাআল্লাহ। ওই বাসা সেমই আছে, সেম বাসায় আছে, শুধু অফিসটা একটু দূরে হয়ে গেছে আর কি, এখান থেকে যাইতে প্রায় 25 মিনিট লাগে আমার গাড়িতে, আগে তো 5 মিনিট ডিস্টেন্স অফিস ছিল। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ঠিক আছে ভাই, হ্যাঁ আগায় যাই আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি তো? মনিব খান বুঝতে পারছেন? আর তো কেউ কোনো কথা বলে না। আর আমার এই ক্লাসগুলো কি কঠিন হয়ে যায় মনে হয় খুব বেশি? না স্যার, কঠিন হয়ে যায়, ঠিক আছে বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? স্যার খুব সুন্দর বুঝতে পারি স্যার, আমরা নতুন তো, এরপরেও খুব ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, এই এখন থেকে মানে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত মঙ্গলবার এই ক্লাস নেওয়া হবে, হ্যাঁ।
আপনারা সবাই একটা রেপার্টরি সামনে রাখবেন। যার সফটওয়্যার আছে তার তো আছে, সবার তো সফটওয়্যার নাই। রেপার্টরি বই একটা সামনে রাখবেন। এটা মার্ফি বই হইতে পারে, সিনথেসিসও হইতে পারে, ক্যান্টও হইতে পারে, যে কোনো একটা বই আপনি সামনে রাখবেন। তাহলে কি হবে, আমার কথাগুলো বুঝবেন বা আমি কথাগুলো বললে আপনারা চটচট করে বের করতে পারবেন। স্যার, স্যার বরিক রেপার্টরি কি রাখা যাবে স্যার? কেমন কি ওইটা? বরিক রেপার্টরি দিয়ে বই এখন হয় না। এটার গঠন প্রক্রিয়া অন্যদের থেকে আলাদা। ও, আর স্যার, স্যার জি স্যার ফারুকি স্যারের যেটা নতুন করছে ওইটা হ্যাঁ, ওইটা নিতে পারেন, ওইটা চলবে। আর স্যার আমি বলছিলাম যে এই মার্চ রেপার্টরি এটা কোথায় পাওয়া যেতে পারে স্যার, আর কিভাবে পাবো এরকম একটু জয়কালী মন্দিরেই পাবেন। জয়কালী মন্দির। আর কেমন কি দাম হতে পারে স্যার ওইটা? আর সম্ভবত 2600 টাকা দাম এটার মার্ফি রেপার্টরি। ও জি, ঠিক আছে স্যার। আচ্ছা, মার্ফি রেপার্টরি তো দুইটা পার্ট আছে, কিন্তু অরিজিনাল যেটা দুইটা পার্ট আছে। দুইটা পার্টের দাম বোধহয় আমার কাছে দুইটা পার্টই আছে, যেটা ইউকে ভার্সন 4000 টাকার উপরে দাম, 4500 টাকা অরিজিনালটা আর কি। আচ্ছা, দুইটা পার্ট বলতে কি রেপার্টরি দুইটা পার্ট স্যার? হ্যাঁ, দুইটা পার্ট, মানে পার্ট 1 পার্ট 2। ওরা পুরাটাই আপনার, যেমন কেন্টে যেমন 36টা আছে, ওদের মনে আরো বেশি। সো এটা দুইটা মানে ওই, হ্যাঁ 74টা। তো কেন্টের যেটা আছে ওইটার ওই ওরকমই সেম ভলিউমেরই এরকম দুইটা, মানে বড় বড়। ওর থেকে এক একটা বললাম কেন্টের থেকে মোটা বেশি। আচ্ছা, তারপর আরেকটা বিষয়, আমি একটা উদাহরণ দিয়ে শিখি আমরা। কোথায় শিখবো, কোনটা, চোখের ব্যথা। হ্যাঁ, আমরা চোখ গিয়ে দেখবো এখন আপনাদের সামনে। যদি কারো চোখের ব্যথা হয় এবং রোগী যদি বলে যে আমার এই ব্যথা আস্তে আস্তে কি বলে আমার নাক পর্যন্ত ছড়িয়ে যায়, দেখি পাই কিনা নাক পর্যন্ত ছড়িয়ে যায়, এটা পাওয়া যায় কিনা একটু দেখি। আই অধ্যায়ে যাব, আই পেইন এক্সটেন্ডিং, extension of eyes aggravation, extraction, extending। এখানে দেখেন আই পেইন এক্সটেন্ডিং ব্যাকওয়ার্ড, অর্থাৎ পিছনের দিকে যায়, ব্রেইন টু, সার্ভাইকাল রিজিয়ন টু, তারপর হলো সার্কুলার অ্যারাউন্ড আই, ডাউনওয়ার্ড, ইয়ার টু, আইবল, ফেস টু, ফেসের মধ্যে চিক, তারপরে চিকবোন। চিকবোন হলো যে গালের উপরে যে এই যে উঁচু হাড়টা, এটাকে বলা হয় চিকবোন। চিন, আইব্রাউজ, আই অ্যারাউন্ড, জোস, আর্টিকুলেশন, আপার রাইট সাইড ফোরহেড, ফরওয়ার্ড হেড টু ইনওয়ার্ড। দেখেন শুধু আই থেকে এক্সটেন্ডিং কতগুলো বের হয়ে আসতেছে। লিপ টু মাউথ নোজ, এই যে পেয়ে গেলাম আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম, যে নোজ টু। এখন এই যে মিলিফুলিয়াম মেডিসিনটার নাম আমরা সাধারণত এইভাবে চিনি। আমরা যারা সাধারণত শুধু রেপার্টরি পড়ি তারা কি কখনো, যেমন কোন একটা রোগী বললো যে আমার চোখে ব্যথা হয় প্রথমে, তারপরে আস্তে 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 একেবারে নাক টাক সহ নাক ব্যথা হয়ে যায়। এই যে চোখেও তখন মানে এক্সটেন্ডিং এর একটা বৈশিষ্ট্য কি, যেখানে ব্যথা হয় সেখানে তো ব্যথা থাকবেই, আস্তে আস্তে ব্যথাটা ছড়িয়ে যায়। আর যদি যেখানে ব্যথা হয় সেখানে ব্যথা না থাকে,
ব্যথাটা যদি অন্য কোথাও চলে যায় তাহলে সেটাকে বলা হয় শিফটিং বা ওয়ান্ডারিং পেইন। হ্যাঁ, সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো। এক্সটেন্ডিং এবং ওয়ান্ডারিং এর মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তীতে যখন ওয়ান্ডারিং পড়াবো সেই বিষয়গুলো আমরা শিখবো। এই সাবজেক্ট গুলো কিন্তু এইভাবে ভেঙে ভেঙে না শিখলে বুঝবেন না। এখন রোগী আপনার কাছে আমার কাছে এসে বলল যে চোখে ব্যথা, এই ব্যথাটা আস্তে আস্তে নাক পর্যন্ত আমার ব্যথা হয়ে যায়, রুগী তার বিস্তৃত হয়, ছড়ায় যায়, এরকম তো রুগী হয়তো শব্দটা ইউজ নাও করতে পারে। রুগী বলবে যে আমার চোখে ব্যথা, এই চোখের ব্যথা আস্তে আস্তে নাক পর্যন্ত ছড়ায় যায়। এই কথাটা রুগী বলার পর আমরা রেপার্টরি জানার কারণে খুব চট করে আস্তে করে ওষুধের নামগুলো কিন্তু আমরা বের করতে পারলাম। এইখানেও কিন্তু আরো কিছু ব্যাপার আছে। নাকের গোড়ার মধ্যে যদি গোড়া পর্যন্ত যদি আসে তাহলে কিন্তু এখানে এই 3টা ঔষধ। হ্যাঁ, তারপরে সাইনাস টু ফ্রন্টাল। সাইনাস টু ফ্রন্টাল মানে কি, তার কপালের যে সাইনোসাইটিস সাইনাস, সেই সাইনাসে ব্যথা ছড়ায় যায় না। হ্যাঁ, অর্থাৎ চোখের ব্যথাটা নাক হয়ে, নাকের এই জায়গা হয়ে ফ্রন্টালের সাইনাস পর্যন্ত চলে আসে, স্পাইজেলিয়া। এই যে দেখেন পুরো সাবজেক্টটা আপনাকে কি এইভাবে পড়লে জ্ঞানী করে তুলবে এবং আপনি একুরেট মেডিসিন রোগীকে দিতে পারবেন। হ্যাঁ, আর যদি এইভাবে না পড়েন তাহলে কিন্তু সিমটমের সাগরে আপনি হারিয়ে যাবেন। অর্থাৎ ম্যাট্রিয়া মেডিকা পরে, শুধু ম্যাট্রিয়া মেডিকা পরে আপনি হয়তো খুঁজে নাও পেতে পারেন। এই মিলিফুলিয়াম ওষুধটা সম্পর্কে হয়তো আপনার জ্ঞানই না থাকতে পারে বা না জানেন, বা অথবা দেখা গেল যে মিলিফুলিয়াম মেডিসিনটা পড়লেন সেখানে এই সিমটমটাই নেই, আপনি খুঁজেই পেলেন না সিমটমটা, বা একদিন পড়ছেন জীবনে কোন ওষুধে পড়ছেন মনে নাই, এমন হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেপার্টরি এইভাবে শিখতে হবে, এবং রেপার্টরি শেখার কিছু কন্ডিশন আছে। অর্থাৎ আপনি কিভাবে খুঁজে বের করবেন, এই খুঁজে বের করার তত্ত্বগুলো যদি আপনি খুব ভালোভাবে শিখতে না পারেন, হ্যাঁ, তাহলেও কিন্তু পারবেন না। আপনি সার্চ ইঞ্জিন ইউজ করে কয়টা সার্চ করবেন, বা অনেক সময় সার্চে আপনি মনে রাখতে পারবেন না, খুঁজে পাবেন না। আপনাকে রেপার্টরাইজেশন বা রেপার্টরি করণের যে বিদ্যাটা, অর্থাৎ রেপার্টরি থেকে খুঁজে বের করার যে বিদ্যাটা, সেই বিদ্যাটা আপনাকে আমাকে শিখতে হবে। তাহলে মোটামুটি এ পর্যন্তই। কিভাবে আমরা শিখবো, কিভাবে সরি এই যে রেপার্টরাইজেশন বা রেপার্টরি কিভাবে করব, আমি তো এগুলোই আপনাদেরকে শেখাচ্ছি। এর কোনো এটার ওই ডেইলি স্টাডি ছাড়া স্যার আর অন্য কোনো আলাদা কোনো বই আছে নাকি স্যারের? ডেইলি স্টাডি বইটা দিয়ে আপনি মার্ফি রেপার্টরির এই শিখতে পারবেন, কি বলে রুব্রিক গুলো বাংলা টু ইংলিশ শিখতে পারবেন। আর এখন যেটা কেস টেকিং শেখাচ্ছি, এই কেস টেকিং এর মাধ্যমে, মানে এখনকার ক্লাসগুলোর মাধ্যমে, এটা একটা আলাদা সাবজেক্ট। হ্যাঁ, এটা হলো কেস টেকিং গাইড। কেস টেকিং গাইডের মাধ্যমে এটা আমরা একটা ইউজ করতেছি। তো এই গাইডের মাধ্যমে আপনি কেস টেকিং করবেন। অর্থাৎ গাইডের বৈশিষ্ট্যটা কি থাকতেছে, বৈশিষ্ট্যটা থাকতেছে রুগীকে আমি কি কি প্রশ্ন করবো। আমার কাছে রুগী আইসা তো তার কষ্টের কথা বলবো, তো এখন আমি হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে রোগীর কাছ থেকে প্রশ্ন করে করে আমি সিমটমটাকে বা কেস টেকিংটাকে কমপ্লিট করব। তার মানে হলো একজন ডাক্তার হিসাবে আমার একেবারে শুরুটা, রোগী আমাকে তার কষ্টের কথা বললো, আমি এবার রোগীকে প্রশ্ন করব। এই কি প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করব, আমরা কেস টেকিং গাইডের মধ্যে এটা শিখবো। রোগীর কাছ থেকে সম্ভাব্য কি ঔষধ আমরা পেতে পারি, বা সম্ভাব্য কি ঔষধ সম্ভাব্য কি উত্তর আমরা পেতে পারি, সেই উত্তরগুলো আমরা আগে থেকেই স্টাডি করে রাখবো। যেমন আজকে আমরা কি করলাম, প্রত্যেকটা বিষয়ে কিন্তু রোগীকে আমরা কিভাবে প্রশ্ন করবো সেটা শিখে ফেলছি কিন্তু আজকে, তাই না? আচ্ছা, কোন সাবজেক্টে, এক্সটেন্ডিং সাবজেক্টে, অর্থাৎ বিস্তৃত হওয়া সাবজেক্টের উপর ভিত্তি করে কিভাবে প্রশ্ন করবো সেটা আমি শিখলাম। সাবজেক্ট তো অনেক রকম। আচ্ছা, এবার রোগীর কাছ থেকে কি ধরনের উত্তর পাইতে পারি সেগুলো কিন্তু শিখলাম। কিভাবে শিখলাম, রোগী যদি পেট ব্যথার রোগী হয় তাহলে রোগী হয়তো কোনো একটা লোকেশনের কথা বলবে যে আমার নাভি এবং তার আশেপাশে ব্যথা। তো
এখন নাভির ব্যথা বললো বা নাভি রিজনের ব্যথার কথা বললো, আপনি বলেন এই ব্যথাটা কোনো দিকে যায় কিনা। রুগী বললো যে হ্যাঁ, এটা আস্তে 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 করে বুক সহ আমার বুক ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এই যে আপনি প্রশ্ন করা শিখলেন, রুগীর কাছ থেকে উত্তর কি উত্তর হইতে পারে সেটাও কিন্তু আপনি শিখলেন, কৌশলগতভাবে আপনি শিখে গেলেন, তাই না? এবং এই যে বুক পর্যন্ত হয় তার মানে এই উত্তরের এগেইনস্টে কি রুব্রিক হইতে পারে সেই রুব্রিকটাও কিন্তু আমরা আজকে শিখলাম, ঠিক না? অ্যাবডোমেন পেইন, আম্বিলিকাল রিজিয়ন এক্সটেন্ডিং টু চেস্ট, ঠিক আছে? আমরা কিন্তু শিখে গেলাম, অর্থাৎ ব্যথাটা শুরু হইয়া বুকে যায়। হ্যাঁ, এই রুব্রিকটা শিখলাম। এই রুব্রিকটা শেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই রুব্রিকের মাধ্যমে যেন আমি ওষুধটা খুঁজে পাই, ঠিক আছে? এই পুরো চিত্রটাকে যদি আপনি একটু এক চোখ বন্ধ করে ভাবেন, আগামী হয়তো 1-1.5 বছর লাগবে আমাদের এই প্রজেক্টটাকে শেষ করতে। আগামী 1-1.5 বছর পরে একজন শিক্ষার্থী খুব সহজেই রোগীর কাছ থেকে কেস টেকিং করতে পারবে এবং ওষুধটাকে খুঁজে বের করতে পারবে। হ্যাঁ, এবং এই কেস টেকিং এবং রেপার্টরাইজেশন যখন শিখে ফেলবে তখন কয়েকটা সিমটম একসাথে জোড়া দিয়ে দিয়ে ভালো একটা রেপার্টরাইজেশন করে রোগীকে একটা ভালো ওষুধ দিতে পারবে। এই লক্ষ্য নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে আমরা কেস টেকিং গাইডটাকে খুব সুন্দর রেডি করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমাদের কার্যক্রম ক্রমটা অর্থাৎ কেস টেকিং এর সাথে রেপার্টরি ওতপ্রোত ভাবে জড়িত, মূলত কথাটা হচ্ছে এরকম। আর ঔষধ অ্যাপ্লাই এর সাথে ম্যাট্রি রেমেডিকা ওতপ্রোত ভাবে জড়িত। আমরা কিন্তু কেস টেকিং এর সাথে যেহেতু রেপার্টরি জড়িত, এখানে যদি আমি ম্যাট্রি রেমেডিকাকে নিয়ে আসি তাহলে কিন্তু ভুল করব। যখন কেস টেকিং করব তখন আমি রেপার্টরিকে প্রাধান্য দিয়ে বা রেপার্টরির কাছ থেকে আমি সহায়তা নিয়ে কেস টেকিংটাকে কমপ্লিট করব, বা রেপার্টরির আদলে আমি কেস টেকিংটাকে সাজানোর চেষ্টা করব। যখন আমি ঔষধ নির্বাচন করব বা ঔষধ দেওয়ার চেষ্টা করব তখন ম্যাট্রি রেমেডিকাকে সাহায্য নিব বা ম্যাট্রি রেমেডিকার হেল্প নিব, ঠিক আছে? এবং তাইলেই আমি পরিপূর্ণ ডাক্তার হতে পারবো, না হলে কিন্তু আমি আংশিক ডাক্তার হব বা মাঝ সাগরে আমি হারিয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।